বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে তোমাদের সামনে তাপগতিবিদ্যা অধ্যায় নিয়ে হাজির হইলাম। তো এখন আসো, তাপগতিবিদ্যার শুরুতে আমাদের যে টপিকসটা আছে সেটা হলো তাপ এবং তাপমাত্রা। এই তাপ এবং তাপমাত্রার অনেক এমসিকিউ তোমরা ভুল করো এবং এই সংজ্ঞাটার ব্যাপারটাও তোমরা সে 9-10 এর সংজ্ঞাটা এখনো ধরে থাকো। তা আসো, আমরা এখন বড় হচ্ছি, সুতরাং কি আমাদের 9-10 এর সংজ্ঞাটা ধরে থাকলে হবে না, আমাদের কি বড় হওয়ার সাথে সাথে সবকিছু কি একটু বড়ভাবে শিখতে হবে। তো এখন আসো, তাহলে এখন এই তাপ ব্যাপারটা কি, আসলে তাপটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, আমি হুট করে তাপকে শক্তি বলে ফেলতেছি, এন্ড কিভাবে এই শক্তির উদ্ভব হলো এটা তো আমার জানা দরকার। যে আমার এই একটা বস্তু, এই বস্তুরও কি একটা তাপ আছে, আমি একটা কি মানুষ, আমার ভিতরেও কি আছে, আমার নিজস্ব একটা তাপ আছে। এই তাপ কোন একটা, তুমি যদি একটা কলম বলো, একটা বই বলো, সেটারও কি একটা তাপ আছে। তাহলে এই তাপটা কিভাবে আসলো? তাহলে হুট করে আমি বলতেছি আমার কলমের ভিতরে একটা তাপ আছে, জাস্ট সামথিং একটা জুল, তাহলে আমি কিভাবে বলবো যে এর ভিতরে একটা তাপ আছে? তাই নাকি? এটা কি কখনো ভাবছো তোমরা? তো এখন আসো দেখো, তাহলে আমরা ফিরে যাই, তাহলে কিভাবে এই তাপ বা তাপ শক্তিটার উৎপত্তি ঘটলো। প্রথমে আমি ধরে নিই যে এটা আমার একটা বস্তু। তাহলে এই প্রতিটা বস্তু কি লাখ লাখ হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এটা তো আমরা জানি। তার মানে এই যে প্রতিটা কণার আমরা কি জানি, একটা কম্পন আছে। তার মানে কি অণু বা পরমাণুগুলো কি করে, এভাবে কাঁপতে থাকে না? প্রতিটা তোমার বস্তুতে যে পরমাণুগুলো থাকে, পরমাণু কিভাবে কম্পনশীল থাকে। তার মানে পরমাণুগুলো যখন কম্পনশীল থাকে, তার ভিতরে একটা বেগ থাকে। তাহলে বেগ যদি থাকে এবং ওই কণার একটা ভর আছে না, তাহলে ভরও আছে, বেগও আছে, তাহলে ওই কণার কি আছে, একটা গতিশক্তি আছে। সেটা কি 12 mv²। দেখো, ওই কোণার বেগ যদি 2 হয়, তাহলে দেখো এখানে বেগ স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার, তাহলে 4, তাহলে কত বেশি হয়ে যাচ্ছে, যা আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি প্রতিটা অণুর কি একটা করে গতিশক্তি আছে। তাহলে এইখানে যদি 1000 অণু থাকে, তাহলে 1000 অণুর 1000টার গতিশক্তির সমষ্টি যেটা হবে, সেটাই হবে আমার কি তাপ শক্তি। আমরা কি জানি, শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় মাত্র। তার মানে এইখানে আমার এই যে অণুগুলার যে গতিশক্তি, এই গতিশক্তিটা আমার কি হচ্ছে, তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে কিভাবে? দেখো, এইখানে এই অণুগুলো অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ নাই। তখন ওরা কি করে, নিজেদের মধ্যে যে শক্তিটা বহিঃপ্রকাশ করে সেটা হলো কি আমার তাপ শক্তি, এত জুল। এই কারণে এই বস্তুর কক্ষ তাপমাত্রাতেও এর একটা কি আছে, তাপ শক্তি আছে। তাহলে এর তাপ শক্তিটা আমি কোথা থেকে পাইলাম? কারণ এই কি হলো, কোটি কোটি অণুর সমন্বয়ে গঠিত। তাহলে এই কোটি কোটি অণুর যে গতিশক্তি, সেই সবগুলো অণুর গতিশক্তি এক জায়গায় করে যোগ করে যে সমষ্টিটা পাচ্ছি, সেটাই আমাদের কি মোট শক্তি। আর এই শক্তিটাই হলো কি আমাদের তাপ শক্তি। তাহলে দেখো তো, এই বস্তুর অণুগুলোর গতিশক্তির সমষ্টিকে আমরা কি বলবো, তাপ শক্তি বলবো। তাহলে এখন আসে আমরা তাপ শক্তির সংজ্ঞাটা কিভাবে দিব, যে কোনো বস্তুতে অবস্থিত অণুসমূহের গতিশক্তির সমষ্টি হলো কি তাপ শক্তি। ওকে, তাহলে তোমার যদি এমসিকিউ আসে যে তাপ শক্তি মানে কি অণুগুলার গতিশক্তি, এখন আমরা কি বলবো যে তাপ এক প্রকারের শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়, এটা আমাদের 9-10 এ পড়ছিলাম আমরা। তো এখন আসো, এই যে তাপমাত্রা, হ্যাঁ তাপ গেল, এখন আসো তাপমাত্রার ব্যাপারটা কি। তাহলে এখন আসো, তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, যেটার সাহায্যে আমরা কোনো বস্তু কি অবস্থায় আছে, কঠিন, তরল না গ্যাসীয়, সেটা আমরা নির্ণয় করতে পারি। দেখো কিভাবে সেটা পারি। দেখো, আমি যদি এইখানে এই বস্তুটাকে একটা কঠিন বস্তু ধরে এটাকে চিন্তা করি, এটা একটা বরফ, তাহলে এটা একটা আমার বরফ। তাহলে বরফ যদি হয় তাহলে কত হবে, 0°C তাপমাত্রায়। আমি যদি বলি পানি এখন আমার 0°C তাপমাত্রায় আছে, সেটাকে আমি তখন আপাতত কঠিন ধরে নিতে পারি। এমনও আছে যে 0°C তাপমাত্রায় পানি কি হয়, তরলও হয়। ওকে, কিন্তু আমি ধরে নিলাম যে এটা কি বরফ। তো এইখানে তুমি বরফ বাদে লোহা যদি চিন্তা করো, লোহা কি 0°C বলো আর কক্ষ তাপমাত্রায় বলো কি হবে, কঠিন থাকবে। তার মানে ওই তাপমাত্রা, আমি যদি বলি 0°C তাপমাত্রায় পানির এখন অবস্থাটা কি রকম, কঠিন অবস্থায় আছে। এখন আসো, তার মানে আমি বুঝেই গেলাম এই তাপমাত্রা দেখে বরফটা এখন আমার কি কঠিন। এখন আমি যদি বলি এই পানির তাপমাত্রা এখন কত, 30°C, বা এই যে 30°C এই বরফ, আমি যদি বলি বরফ 30°C তাপমাত্রা, তখন আমি কি বুঝে যাবো, ওটা কি বরফ আর আছে? বরফ কিন্তু আর নাই, ওটা তখন কি হয়ে গেছে, ওইটা আমার তরলে পরিণত হয়ে গেছে। তার মানে 30°C তাপমাত্রায় আসা মাত্র আমি বুঝে গেলাম যে ওইটার আমার বরফ নাই, তরল হয়ে গেছে। তার মানে দেখো তো, এই 30°C তাপমাত্রা আমার অবস্থান নির্ণয় করে দিল না যে আমি এখন তরল। ওকে,
তো এখন আসো আবার আমি যখন কি করলাম যে এইটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে গেলাম, বা আমি বললাম যে পানি এটা এখন কত 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, তার মানে তখন তুমি কি বুঝবা ওটা কি পানি আছে? না, তখন ওটা কি হয়ে গেছে? বাষ্প হয়ে গেছে। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির অবস্থানটা এখন কোথায়? বাষ্পে বা জলীয় বাষ্পে। তার মানে দেখো তো তাপমাত্রা আমার কি অবস্থান নির্দেশ করতেছে না? তাহলে তাপমাত্রা কোনো বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করে যে ওটা কোন তাপীয় অবস্থায় আছে। তো এখন আসো এই যে তাপমাত্রা এবং তাপ কে বস্তুর আয়তন, কোন বস্তুর আয়তনের উপরে নির্ভর করে আর কে বস্তুর আয়তনের উপরে নির্ভর করে না, এটা তোমরা মুখস্থ করে ফেলো, যে যার মতো করে ভুল করে দাও। যে কেউ একবার বলো কি তাপমাত্রা বস্তুর আয়তনের উপর নির্ভরশীল, কেউ একবার বলে যে না তাপ বস্তুর তোমার হচ্ছে হলো আয়তনের উপর নির্ভরশীল। দেখো আজকের পরে এই ভুলটা আর কখনোই হবে না। আসো কিভাবে, কারণ আমি তোমাদেরকে অলরেডি শিখাই ফেলছি যে কোন বস্তুতে অবস্থিত অণুগুলার গতিশক্তির সমষ্টি হলো কি তাপ। এটা যদি মনে থাকে তোমার আর কখনোই এইটা ভুল হবে না। কিভাবে দেখো, এখন আমি একটা বস্তু ধরলাম, এই বস্তুটা ভিতরে আমার 1000 পরিমাণ পরমাণু বিদ্যমান, তাহলে 1000 পরিমাণ পরমাণু বিদ্যমান। আরেকটা ছোট বস্তু ধরলাম, এর ভিতরে 500 পরমাণু বিদ্যমান। ওকে, আমি দেখো 500 পরমাণু বিদ্যমান। তার মানে আমি যদি দেখো এইখানে গতিশক্তি পাচ্ছি কত, বস্তুটা বড় হওয়ার কারণে অণুর সংখ্যা বেশি, অণু বা পরমাণু যেটাই বলো না কেন এর সংখ্যা, পরমাণুর সংখ্যা বেশি। তাহলে পরমাণুর সংখ্যা বেশি মানে কি দেখো তো, তার মানে আমি এই 100টা পরমাণুর গতিশক্তি পাচ্ছি, আর এইখানে আমি কি পাচ্ছি 500টা অণুর গতিশক্তির সমষ্টি পাচ্ছি। তার মানে দেখো তো আলটিমেটলি এইখানকার গতিশক্তি বেশি হবে না এইখানকার গতিশক্তি বেশি হবে? অবশ্যই 1000 পরমাণুর জন্য গতিশক্তির পরিমাণ বেশি হবে। সুতরাং এইটার আমার কি হবে? তাপ শক্তির পরিমাণ বেশি। তার মানে তাপ কার উপরে নির্ভর করতেছে? বস্তুর আয়তনের উপরে। ক্লিয়ার? তার মানে বস্তুর আয়তন যার যেটা বড় হবে তার তাপ শক্তির পরিমাণও বেশি হবে। ওকে, এখন আসে তাপমাত্রা। যে স্যার তাপমাত্রাটা তাহলে আমি কিভাবে বলবো যে এটা আয়তনের উপর নির্ভর করে কি করে না? তাহলে এখন আসো আমি একটা মোমবাতি আঁকায় ফেলি। তাহলে দেখো এই যে একটা মোমবাতি আর এই একটা মোমবাতি, তাহলে এই দুইটা মোমবাতির উপরে আমি কি করলাম, এইখানে একটা বড় বস্তু বসাই দিলাম আর এইখানে একটা ছোট বস্তু বসাই দিলাম। সেম মোমবাতি, একই মোমবাতি। এখানে আমার দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এখানে যেহেতু মোমবাতি একই মোমবাতি তাহলে কি সেম মোমবাতি, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই আছে। এখন দেখো আমি কি করলাম, এই মোমবাতির উপরে বিরাট বড় একটা কি করলাম বস্তু বসাই দিলাম। তাহলে এই বস্তুর আয়তন অনেক বড় না? দেখো তো এইখানে কি তাহলে মোমবাতির আয়তন তোমার তাপমাত্রাটা কি চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না। কারণ দেখো চুলার উপরে আমরা ছোট পাতিল দিই আর বড় পাতিল দিই, কখনো কি চুলার তাপমাত্রা কমে? যা তাই থাকে। তুমি ওখানে যত বড় বস্তু আনে দাঁড় করাও না কেন ওই টেম্পারেচার সেম ওইটাই থাকবে। তাহলে এখন আসো, তার মানে দেখো এই বস্তুতে এখানে তুমি দেওয়ার পরে এখানকার তাপমাত্রা কোনোভাবেই চেঞ্জ হবে না, এখানে ছোট বস্তু দিলেও কি হবে না, এর তাপমাত্রা চেঞ্জ হবে না। তার মানে আমরা বলতে পারি তাপমাত্রা আয়তনের উপর নির্ভর করে না। ক্লিয়ার? এখন আসো এই যে আমরা আরেকটা ব্যাপার জানি যে এইটুকু আমরা শিখে গেলাম যে তাপ বস্তুর আয়তনের উপর নির্ভর করে আর তাপমাত্রা বস্তুর আয়তনের উপরে নির্ভর করে না। ক্লিয়ার? এবং তাপ এবং তাপমাত্রার ব্যাপারটা তোমরা আজকে শিখলা। এখন আমি যাব একটা তাপীয় সমতার ব্যাপারে, যে তাপীয় সমতাটা আসলে কি জিনিস। তা আসো, তাপীয় সমতা হচ্ছে হলো পানির সাথে তুলনা করা যায় যে আমরা দুইটা জার নিলাম, যে ধরো এইরকম দুইটা জার, তাহলে এই জারে আমি এইখানে পানি রাখলাম, ধরো এটা আমার একটা জার, তাহলে এইখানে এই পর্যন্ত পানি আছে আর এইখানে এই পর্যন্ত পানি আছে। তাহলে এই পানিটা কতক্ষণ, অর্থাৎ এ পাতিলের পানি কতক্ষণ পর্যন্ত বি পাতিলের দিকে যাবে? ঠিক ততক্ষণ পর্যন্তই যাবে যতক্ষণ না এই দুইটা কি হয়, একটা সমান লেভেল পর্যন্ত না আসে। ওকে, এই যে তোমার হচ্ছে হলো তাপের ব্যাপারটাও সেম। আমি যদি কোন ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান হবে যতক্ষণ পর্যন্ত তারা তাপীয় সমতায় না আসবে। তাহলে তাপীয় সমতা হচ্ছে হলো কি, যে কোনো দুইটা বস্তু যদি আমরা পরস্পরকে সংস্পর্শে নিয়ে আসি তাহলে তারা ততক্ষণ পর্যন্ত কি তাপের আদান প্রদান করবে যতক্ষণ পর্যন্ত তারা কি পরস্পরে একটা সাম্য অবস্থায় না আসে। এটাকেই বলি আমরা হলো কি তাপীয় সমতা। ওকে,
তার মানে এখন দেখো যে এই তাপীয় সমতাটা কিভাবে ঘটে এইটা একটু আমি তোমাদের সামনে আলোচনা করি, যে এমনি এমনি কি আমরা কি এই যে তাপের আদান প্রদান করে ফেলি, ব্যাপারটা কিন্তু তা না। এখন দেখো আমরা দেখো কক্ষ তাপমাত্রায় একটা লোহার তোমার হচ্ছে হলো রেলিং বলো বা এই বস্তুই বলো, একটা কলম বলো, প্রথমেই যখন আমরা কি করি দেখো এইখানে হাত স্পর্শ করি, তখন আমাদের কি শুরুতে এটাকে একটু ঠান্ডা লাগে, তারপরে 2-4-5 সেকেন্ড পরেই দেখবা আর ঠান্ডা ফিল করতেছি না। তখন কি হবে দেখো, তার মানে কি আমাদের শরীরে কি আছে, টেম্পারেচার একটু বেশি, আমাদের একটু তাপ বেশি। কি জন্য তাপ বেশি? হৃৎপিণ্ড আমাদের সবসময় পাঞ্চ করতেছে। হৃৎপিণ্ড পাঞ্চ করার ফলে আমাদের ভিতরের যে কি এই যে রক্ত বলো, আমাদের মাংসপেশি বলো, এই অণুগুলা কি গতিশীল হচ্ছে না? তাহলে অণুগুলোর যদি গতিশীল তোমার হলো কম্পন বেড়ে যায়, তাহলে তাহলে কি হবে? গতিশক্তি বাড়বে। আর গতিশক্তি বাড়লে আলটিমেটলি আমাদের শরীরের কি তাপ অন্তত এই কলমের থেকে আমার হাতে বেশি থাকবে। তার মানে আমার হাতে আমি বুঝতে পারতেছি যে আমার বেসিক থিওরি থেকে হ্যাঁ আমার হাতে তাপ কলমের থেকে বেশি, যার কারণে আমি এই কলমটাকে কি করতেছি? ঠান্ডা ফিল করতেছি। দেখো এই আমি স্পর্শ তলে কলমের যতটুকু আয়তন, আমার এই যে স্পর্শ তলে আয়তনের সেম ততটুকুই, তারপরেও আমরা কি করতেছি? এইখানে আর এইখানে আমি ঠান্ডা আর গরম অনুভব করতেছি। এখন আসো এখানে এই একটা ব্যাপার থাকে, আরেকটা ব্যাপার থাকে যে এই বস্তুতে অণুগুলো কিভাবে সুসজ্জিত আছে, আমার হাতের স্পর্শতলের অণুগুলা কিভাবে সুসজ্জিত, যে স্পর্শতলের অণুর সংখ্যা আর এই স্পর্শতলের অণুর সংখ্যা সমান না কম না বেশি, এটা একটা ডিপেন্ড করে। কারণ দেখো আমরা জানি যে অণু যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে, তাপ তত বেশি হবে। ওকে, তার মানে দেখো এইখানে আমি যখন স্পর্শ করব আমার শরীরের কি তাপ বেশি, এই তাপ কি করবে? তাপ বেশি মানে কি আমার অণুগুলার গতিশক্তি বেশি। তার মানে কি স্পর্শতলের অণুগুলা কি কাঁপছে না এভাবে? তার মানে আমি যখনই এখানে স্পর্শ করলাম, দেখো যখনই স্পর্শ করব তখনই ওই অণুগুলা কি করবে? এর যে অণুগুলা আছে এগুলোকে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এই অণুগুলার কি করবে? গতিশক্তি বাড়ায় দিবে। এই অণুগুলোর যখন গতিশক্তি বাড়ায় দিল তখন ওইখানে কি হবে? তাপ শক্তি পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। অণুর সংখ্যা কিন্তু ওইটাই থাকলো, বাড়লোও না কমলোও না, কিন্তু তারপরেও কিন্তু কি হলো? তাপ শক্তি বাড়লো। কারণ আমার যে শরীর, এই যে আমার শরীরের স্পর্শতলের যে অণুগুলা তোমার এইভাবে কাঁপছে, সে কি বাড়ি দিয়ে দিয়ে কি করতেছে? ওই অণুগুলোকে গতিশীল করে দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত তারা কি করবে? এই যে বারেক বাড়ি করে কি করবে? বারেক বাড়ি বলে আঘাত করা আর কি, আমাদের বাংলা ভাষা হলো বারেক বাড়ি করা আর কি। যাই হোক, তো এই যে দুটা কি করবে? সংঘর্ষের ফলে একজন আরেকজনকে কি করতেছে? গতিশক্তি স্থানান্তর করতেছে। এই গতিশক্তি ততক্ষণ পর্যন্ত স্থানান্তর হবে যতক্ষণ পর্যন্ত এই দুটার কি গতিশক্তি সমান না হবে। যখনই সমান হবে তখনই আমরা কি পাবো? সাম্যাবস্থা পাবো, অর্থাৎ এই দুই স্পর্শতলের তাপ শক্তি সমান হয়ে যাবে। ওকে, কিভাবে এক স্থান থেকে আরেক স্থানে আমাদের তাপ শক্তি স্থানান্তর হয় এবং কখন সাম্যাবস্থায় আসে? তো এটা মনে রাখবা যে এই সাম্যাবস্থা ততক্ষণ পর্যন্ত তাপের আদান প্রদান ঘটবে যতক্ষণ পর্যন্ত দুইটা বা তিনটা যে কটা বস্তুই পাশাপাশি রাখো না কেন, যতক্ষণ না তারা কি করবে? সাম্যাবস্থায়, অর্থাৎ একই তাপ সংস্পর্শে একই তাপে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কি করবে? তাপের আদান প্রদান করতেই থাকবে। এই যে এইভাবে কি করবে? একটা সেম লেভেলে যতক্ষণ না আসবে ততক্ষণ এই তাপের আদান প্রদান হবে। এটাই হলো তাপীয় সাম্যাবস্থা। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।